নবনীতার গান গল্প চ্যানেলের সকল বন্ধুদের স্বাগত জানাই। আজ আমি শোনাব মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প, নাম সিদ্ধ পুরুষ। সেদিন বিজয়া দশমী। সকালে তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে নিখিল প্রায় 11:30টার সময় চাপরাশি কানুর সঙ্গে বেরিয়ে পড়ল। সে যাবে হালিয়ায় অজিতদের বাড়ি। হালিয়া মাইল 5-6 দূর হবে শহর থেকে। কিছু পথ নৌকায় গিয়ে বাকিটা হাঁটতে হবে। পূর্ব বাংলায় এই মহকুমা শহরে নিখিলেরা এসেছে অল্প দিন। তার বাবা শহরের বড়দরের হাকিম। তালুকদার শশাঙ্ক চক্রবর্তীর ছেলে অজিতের সঙ্গে ইতিমধ্যেই কি করে যেন খুব ভাব হয়ে গেছে নিখিলের। এক ক্লাসে পড়ে অবশ্য তারা, কিন্তু তাতেই কি ভাব হয়? সম্ভবত দুপক্ষের কৌতূহল। অজিতের বাবা বেশ বড় লোকও বটে, কিন্তু একেবারে সেকেলে গেঁয়ো বড় লোক। হালিয়া গ্রামে টিন আর খোড়ো সেকেলে বাড়িতে এক গাদা আত্মীয় স্বজনকে সঙ্গে নিয়ে বাস করে। এত কাছে শহরে এসে একটা দালান তুলে একা থাকবে এটুকু শখও নেই। অজিতের বেশভূষা চালচলনও গেঁয়ো গেঁয়ো। আজকাল স্মার্ট হবার কিছু কিছু চেষ্টা সে আরম্ভ করেছে বটে, কিন্তু সেই চেষ্টা পর্যন্ত হয়ে দাঁড়াচ্ছে কেমন গেঁয়ো ধাঁচের। তাই নিখিলের মতো ধোপ দুরস্ত ছেলে এমন গলায় গলায় ভাব করবে তার সঙ্গে, এটা একটু খাপছাড়া মনে হয়েছে অনেকের। অজিতদের গায়ের বাড়িতে প্রতি বছর খুব সমারোহের সঙ্গে পূজা হয়। এবার বিশেষ বন্ধু নিখিলকে সে বিশেষভাবে নেমন্তন্ন করেছে তাদের ওখানে যাবার জন্য। বন্ধুর নেমন্তন্ন রাখতেই নিখিল আজ রওনা হয়েছে। আজকের দিনটা ওখানেই থাকবে। অজিত তাকে একেবারে পুজোর কয়েকটা দিন তাদের ওখানে কিভাবে কাটে তার বিবরণ শুনিয়ে রেখেছে। নিখিলের আশা হয়েছিল এবার নতুন রকমের হইচই করে পুজোটা কাটবে। 4 রাত্রি যাত্রা, মহিষ বলি, ঢুলির নাচের লড়াই, মেলা এসব উপভোগ করবে নিখিল। কোনোদিন চোখেও দেখেনি এমন সব নতুন নতুন জিনিস খেয়ে দেখবে এদেশের। তার কোনো অসুবিধা হবে না, তার জন্য বিশেষ ব্যবস্থা করবে অজিত। নিখিল খুব উৎসাহিত হয়ে উঠেছিল, কিন্তু তার এই উৎসাহে বাড়ির মানুষ গোড়ায় একেবারে সায় দিতে চায়নি। বাংলাদেশের রোগে ভরা অস্বাস্থ্যকর গাঁ, চারিদিকে জল কাদা, গেঁয়ো লোকের বাড়িতে থাকা খাবার নোংরা ব্যবস্থা, তাতে আবার লোক গিজগিজ করবে পুজো উপলক্ষে। এর মধ্যে ছেলে গিয়ে কয়েকদিন কাটিয়ে আসতে চায় শুনেই তারা সব ভয়ে ও সজোরে মাথা নেড়েছিল। অনেক লড়াই করে মাত্র কাল নিখিল তাদের অনুমতি আদায় করেছে যে শুধু আজকের রাতটা সে হালিয়ায় কাটাতে পারবে। তাও মন্দের ভালো, মেলা আর ঢুলির লড়াইটা দেখতে পাবে। রাত্রে যাত্রাও আছে। নদী থই থই করছে জলে। ঘণ্টা 3 চলে নৌকা এক গাছপালা ভরা গাঁয়ের কাছে ভিড়ল। আরও কয়েকটি নৌকা সেখানে বাঁধা ছিল। তীরে নেমে নিখিল জিজ্ঞেস করলো চাপরাশিকে, হালিয়া কত দূর এখান থেকে? চাপরাশি সোৎসাহে বলল, এই তো হালিয়া, দেখা যাচ্ছে। মাঝিরাও সায় দিল সমস্বরে যে হালিয়া গ্রাম কাছেই, ঘর বাড়ি পর্যন্ত দেখা যায় গাছপালার ফাঁকে। পুরো আধ ঘন্টা হেঁটেও কিন্তু হালিয়া পাওয়া যায় না। চাপরাশি আবার বলে, ওই তো হালিয়া বাবু। কি আর করা যাবে, চাপরাশির গালে অবশ্য নিখিল একটা চর কষিয়ে দেয়, কিন্তু কিল চর খাবার অভ্যাস চাপরাশির আছে। তাতে হালিয়া তো হালিয়া হবে না, আবার সে পা চালায় হালিয়ার উদ্দেশ্যে। নৌকো থেকে নামতেই 4টে বেজেছিল। হালিয়া পৌঁছতেই সন্ধ্যা হবে সন্দেহ নেই। নরম নরম কাদা কাদা মেটে পথ। সবে কিছুদিন গায়ের পদঘাট জলের তলা থেকে মাথা তুলেছে। অধিকাংশ মাঠ ক্ষেত এখনো জলময়। ছোট ছোট গা পড়ছে পথে। বিসর্জনের বাজনা কানে আসছে কাছ ও দূর থেকে। সন্ধ্যার পর নিখিল অজিতদের বাড়ি পৌঁছল। পা দুটো তখন তার বেশ টনটন করছে। 2-3 মাইল রাস্তা কি করে পাকা 6-7 মাইলের মতো দীর্ঘ হয় ভেবে মেজাজটা আরও বেশি বিগড়ে গেছে।
খিদেও পেয়েছে প্রচণ্ড। তখন প্রতিমা বার করার আয়োজন চলছে, সকলেই ব্যতিব্যস্ত। নিখিলকে দেখে খুশি হয়ে অজিত বলল, ভাসান দেখতে যাবি প্রতিমার সঙ্গে? সেই নদীতে? অজিত হাসল। এই অঞ্চলের প্রতিমা বিসর্জন দেওয়া হয় কাছেই কালো দিঘি নামে একটা মস্ত বিলে। নদী পর্যন্ত প্রতিমা যায় না। বিলের ধারেই মেলা বসে। বিসর্জনের পর সব ঢুলিরা সেখানে নাচের লড়াই দেখায়। যাব, একটু জিরিয়ে নিই। একটা ঘরে নিয়ে গিয়ে তাকে বসিয়ে অজিত চলে যায়। তার বসবার সময় নেই। অতিথিকে কিছুই খেতে দেবার কথাও সে বলে না। এখন কিছু খেতে নেই। প্রতিমা বিসর্জনের পর ফিরে এলে তখন কোলাকুলি করে খাবার ব্যবস্থা। ঘরের অর্ধেক জুড়ে নিচু কাঠের চৌকিতে মস্ত ফরাশ বিছানো। ফরাশের মাঝখানে ছোট কাঠের টুলে একটা লণ্ঠন, উপরে চালা থেকে আর একটা বাতি ঝুলছে। তার নিচে প্রকাণ্ড একটা পিতলের হাঁড়িতে কাঠের একটা দণ্ড দিয়ে একজন চাকর সবুজ রঙের কি ঘুরছিল। ঘরে আর লোকজন কেউ নেই। ওটা কি? আজ্ঞে শরবত। কিসের শরবত? চাকর বোকার মতো একটু হাসল। একটু পরেই শরবত ঘোটা বন্ধ করে ঘরের কোণে হাঁড়িটা রেখে একটা থালা দিয়ে ঢেকে আর একবার নিখিলের দিকে চেয়ে আর একটু হেসে সে ঘর থেকে চলে গেল। বাদাম পেস্তা দিয়ে বানানো শরবত নিশ্চয়। কি গাঢ় সবুজ রং! খেতে কেমন লাগবে কে জানে। পুষ্টিকর যে হবে তাতে সন্দেহ নেই। এক গ্লাস চেয়ে নিয়ে খেলে হতো। মণ্ডপে প্রচণ্ড শব্দে ঢাক ঢোল কাঁসি ঘণ্টা বাজছে। লোকজন গলা ফাটিয়ে চেঁচামেচি করছে। বড়ই শ্রান্তি বোধ করে নিখিল। ক্ষুধা তৃষ্ণা নাড়া দিয়ে দিয়ে ওঠে ভেতরে। তৃষ্ণাটা এখন যেন বেশি জোরালো হয়েছে। ঘরের বেড়া ঘেঁষে একটি কুঁজো বসানো ছিল, গলায় উপর করা একটা কাচের গ্লাস। গ্লাসে জল খাওয়া যায়, শরবতও খাওয়া যায়। এক হাঁড়ি শরবত থাকলে জল কেন খাবে? গাঢ় সবুজ পেস্তা বাদামের খাসা শরবত। বন্ধুর বাড়িতে না বলে একটু শরবত খেলে এমন কিছু গুরুতর অপরাধ হবে না নিশ্চয়। কাঠের দণ্ডটা শরবতের হাঁড়ির মুখে চাপানো থালাটার উপরেই ছিল। শরবতটা একবার ভালো করে ঘুটে সে গেলাস ভর্তি করে নেয়। গেলাসে চুমুক দিয়েই মনটা তার খুশিতে ভরে ওঠে। সুন্দর স্বাদ শরবতের, চমৎকার গন্ধ। এমন শরবত জীবনে নিখিল কখনো চোখে দেখেনি। বেশ একটু ঝাল ঝাল, মিষ্টি মিষ্টি, ক্ষীর ক্ষীর, মেওয়া মেওয়া খেতে। গলা দিয়ে নামবার পরেও যেন স্বাদটা জানান দিতে থাকে। তেজি শরবত। গেলাস খালি করে নিখিল বলে, আহ! সে আর এক গ্লাস শরবত খায়। খিদে আর তেষ্টা দুই মেটে সঙ্গে সঙ্গে। শ্রান্তি ক্লান্তি অল্পে অল্পে মিলিয়ে যায় শরীর মন দুয়েরই। বেশ তাজা মনে হতে থাকে নিজেকে। মনটা ভরে উঠতে থাকে জীবন্ত খুশির ভাবে। পৌঁছুতে একটু দেরি হয়েছে বলে, পথ একটু বেশি হাঁটতে হয়েছে বলে পূজার আমোদটা যেন তার মাটি হয়ে গেল ভাবছিল সে। কথাটা মনে করে নিখিল মুচকে হাসে। আর একটু শরবত ঢেলে নিয়ে সে খায়। বেশি নয়, আধ গেলাস। আলো বেশি উজ্জ্বল হয়েছে ঘরের। লণ্ঠনের লালচে আলোয় এমন আশ্চর্য চাকচিক্য থাকে নিখিল জানত না। খুব হালকা লাগছে শরীরটা। মা আবার বলে দিন দিন সে রোগা হয়ে যাচ্ছে। মা কি জানবে তার গায়ে কত জোর? বাড়ির কথা ভেবে তার হাসি পায়। কি মজাটাই আজ সে করলো। ওরা সকলে সেজেগুজে মোটরে চেপে নদীর ধারে প্রতিমা বিসর্জন দেখতে যাবে। ওরা কি কল্পনা করতে পারবে সে কোথায় আছে, কি করছে? ঢোলের বাজনার সঙ্গে সে আজ খুব একচোট নেচে নেবে। প্রতিমার আগে সবাই যেমন নেচে যেতে দেখেছে চিরকাল, কিন্তু নিজে কোনোদিন নাচেনি। মাথার মধ্যে কেমন কেমন করছে, কেন সে ঠিক বুঝে উঠতে পারে না। কেমন কেমন করাটাও যে ঠিক কী রকমের সে ধারণা করতে পারে না। মাথার মধ্যে যা কিছু আছে সেগুলো কি কে জানে, সব যেন একবার সরু আর একবার মোটা হচ্ছে, তারপরেই চ্যাপটা হয়ে পাটি গুটোনোর মতো গুটিয়ে যাচ্ছে নিজে নিজেই।
বেশ ফুর্তি হলে বোধহয় এরকম হয়। হয়তো হয়। বয়ে গেল নিখিলের। এত সব হাস্যকর ব্যাপারের মধ্যে আর একটা হাস্যকর ব্যাপার না হয় ঘটলই তার মাথার মধ্যে। ভেবে এমন হাসি পায় নিখিলের যে শূন্য ঘরে আপন মনে হাসতে হাসতে সে বেদম হয়ে পড়ে। হাসি থামে হঠাৎ। সামনে ঘরের শাল কাঠের খুঁটিটাকে এদিকে ওদিকে দুলতে দেখে। চোখ পাকিয়ে সে খুঁটিটার দিকে তাকিয়ে থাকে। সঙ্গে সঙ্গে যেন কত ভালো মানুষ এমনিভাবে ঠায় দাঁড়িয়ে থাকে খুঁটিটা, একটুও নড়ে না পর্যন্ত। কিন্তু এদিকে সেই অবসরে মেঝেটা বেশ দুলতে আরম্ভ করে দেয়, তাকে সম্পূর্ণ অগ্রাহ্য করে। এমন সময় ঘরে আসে অজিত। বলে, ইস, বড় দেরি হয়ে গেল প্রতিমা বার করতে। হাঙ্গামার আর শেষ নেই। যাবি না প্রতিমার সঙ্গে? যাব না, 100 বার যাব। যাব বলে যাব, একদম। উৎসাহের আতিশয্যে তড়াক করে লাফিয়ে ওঠে নিখিল। অজিত তার মুখের দিকে চেয়ে ভরকে গিয়ে বলে, কি হয়েছে তোর? কি হবে, কিছু না। অমন করছিস যে? নাচ শিখছি, ঠাকুরের সঙ্গে নাচবো না। দাঁড়া, একটু শরবত খেয়ে নি। গেলাস নিয়ে নিখিল খানিকটা শরবত ঢালে হাঁড়ি থেকে। অর্ধেকটা পড়ে মাটিতে, অর্ধেকটা গেলাসে। খাবার সময় কষ বেয়ে শরবত পড়ে, বুকের কাছে জামা ভিজে যায়। অজিতের চোখ হয় বড় বড়। কতটা শরবত খেয়েছিস নিখিল? কত আর, 2-3 গ্লাস। 2-3 গ্লাস? কি সর্বনাশ! ও যে সিদ্ধির শরবত, জানিস না? জানি না, আমার সামনে বানালো, আমি জানি না। সিদ্ধি খাস তো তুই? নিখিল জীবনে কখনো সিদ্ধি খায়নি, কিন্তু সে হলো আলাদা কথা। কে একজন একটা কথা জিজ্ঞেস করেছে, কথার পিঠে কথা চাপিয়ে তাকে জবাব দিতে হবে, ব্যাস। কিসের মানে কি তা নিয়ে কে মাথা ঘামায়? কত খেয়েছি, সে বলে অবজ্ঞার সঙ্গে। শুনে অজিত একটু নিশ্চিন্ত হয়। বলে, কিন্তু এ হচ্ছে দেশি বুনো সিদ্ধি। এদিকে যেখানে সেখানে সিদ্ধি গাছ হয়, দেখেছিস তো? এ সেই সিদ্ধি, ভীষণ তেজ। আর খাস না কিন্তু। নিখিলকে একটু চোখে চোখেই রাখে অজিত, কিন্তু কালো দিঘির কাছাকাছি পৌঁছে হঠাৎ তাকে আর সে দেখতে পায় না। প্রতিমা নিয়ে সবাই তখন ব্যস্ত। অজিত নিজেও এদিক ওদিক তার খোঁজে একটু চোখ বুলিয়ে প্রতিমার সঙ্গে যেতে বাধ্য হয়। বিসর্জনের পর খোঁজ করা হয় ভালোভাবে, কিন্তু কোথাও নিখিলের পাত্তাও মেলে না। অজিত ভয় পেয়ে ভাবে, সেরেছে। নিখিল যখন চোখ মেলে তাকায়, বেশ বেলা হয়েছে। অনেকক্ষণ পর্যন্ত সে বুঝে উঠতে পারে না সত্য সত্যই জেগেছে না ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছে। ভাঙাচোরা এক কুঁড়ে ঘরের মধ্যে সে কি করে এলো? স্যাঁতসেঁতে মাটির মেঝেতে বিছানো চাটাইয়ে ময়লা দুর্গন্ধ এই ছেঁড়া কাঁথা গায়ে দিয়ে কখন শুলো? দরজার ঝাঁপ খোলা। বাইরে উঠানে গামছা পরা কালো একটি লোক বাঁশের মাচায় কঞ্চি সাজাচ্ছে। এ তো অজিতের বাড়ি নয়। উঠে বসবার চেষ্টা করতে গিয়ে মনে হয় গায়ে বুঝি একটুও জোর নেই। অনেক দিন যেন অসুখে ভুগছে, এমনই বিশ্রী দুর্বল লাগছে শরীরটা। মাথার মধ্যে টন টন করছে। বাইরেও কি যেন জোরে সেঁটে আছে মাথার সঙ্গে। মাথায় হাত দিয়ে নিখিল চুল খুঁজে পায় না। মাটির মতো শক্ত কি যেন হাতে ঠেকে। ভাবতে ভাবতে অজিতের বাড়িতে গিয়ে খালি ঘরে বসে সবুজ রঙের শরবত খাওয়া পর্যন্ত মনে পড়ে নিখিলের। তারপরের আর কোনো কথাই মনে আসে না, সব ফাঁকা হয়ে থাকে। পি পি আওয়াজ করে নিখিল উঠানের লোকটিকে ডাকে। লোকটি ঘরে এসে খুশিতে এক গাল হেসে বলে, জেগেছো বাবু? তুমি কে? এটা কার বাড়ি? আমি এখানে এলাম কি করে? তাকে কথা বলতে দেখে লোকটি যেন আরও খুশি হয়, বলে, মাথা ভালো হয়ে গেছে বাবু। নাম তার শিবু, গরিব চাষি। দশমীর রাত্রে মেলা থেকে ফিরবার সময় রাস্তায় তাকে পাগলামি করতে দেখে সাথে করে বাড়ি নিয়ে এসেছে। তাদের গায়ে ভালো গুণী আছে একজন, মাথার ব্যারামের সুন্দর চিকিৎসা জানে, তাকে দিয়ে চিকিৎসা করিয়েছে।
আজ কি বার? বৃহস্পতিবার। দশমী ছিল সোমবার। সেই থেকে সে পাগল হয়েছিল আজ পর্যন্ত। শিবু জানায়, না, পাগল হয়ে সে থাকেনি। গুনির ওষুধে ঘুমিয়েছে একটানা। মাঝে মাঝে দু একবার অল্পক্ষণের জন্য জেগে আবোল তাবোল কথা বলেছে, তারপর আবার ঘুমিয়েছে। হালিয়া কত দূর এখান থেকে? 5-6 কোষ হবে। তাকে শিবু পেয়েছিল এই গায়ের কাছাকাছি। তখন মাঝরাত্রি পার হয়ে গেছে। হালিয়া থেকে এত দূরে সে কি করে এসেছিল ওই অবস্থায়, এই রহস্যের মীমাংসা নিখিল কোনোদিন করতে পারেনি। আমার মাথায় কি? শিবু গর্বের সঙ্গে জানায়, ওই তো ওষুধ, গুনির খাঁটি ওষুধ, হাতে হাতে ফল। মাথা ন্যাড়া করে ওষুধ লাগিয়ে দেবার পর নিখিল ঘুমিয়েছিল। ঘুম যখন ভাঙল, মাথা তার ভালো হয়ে গেছে। নির্ঘাত ওষুধ নয়। মাথা ন্যাড়া করে দিয়েছে। তখনকার মতো চুপ করে থাকে নিখিল। শিবুকে দিয়েই শহরে বাবার কাছে খবর পাঠায়। শিবুর বউ দুধ গরম করে এনে দিলে এক চুমুকে দুধটাও শেষ করে। তারপর লোকজন নিয়ে তার বাবা এসে পড়লে একটা মোটা কঞ্চি কুড়িয়ে নিয়ে পাগলের মতোই আথালি পাথালি পিটোতে আরম্ভ করে শিবুকে। শিবু, তার বউ আর গাঁয়ের সমবেত লোকেরা হাঁ করে তাকিয়ে থাকে। রাস্তা থেকে কুড়িয়ে এনে পরম যত্নে রেখে একজনকে সুস্থ করে তোলার কি অপূর্ব পুরস্কার। শেষ হলো গল্প সিদ্ধ পুরুষ।